আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকের আলোচনা আর্টিকেলের এমসিকিউ নিয়ে 105। তো আমরা শুরু করতে যাচ্ছি। ড্যাশ ফাদার ইন হিম অ্যারোস টু সি ড্যাশ চাইল্ড। আমাদের একটা নিয়ম খেয়াল রাখতে হবে, কমন নাউন যখন অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, অর্থাৎ কমন নাউন যখন কারো দোষ গুণের নাম বোঝায়, তখন কমন নাউনের পূর্বে দা বসে। যেমন আমরা বলতে পারি মাদার। যখন এই শব্দটি দিয়ে মাকে না বুঝিয়ে যখন মাতৃস্নেহ বা মাতৃত্ব উদ্দেশ্য করা হয়, তখন মাদারের পূর্বে দা ব্যবহার করতে হয়। এরূপ আছে ফাদার। এর দ্বারা পিতাকে না বুঝিয়ে যখন পিতৃত্ব উদ্দেশ্য করা হয়, তখন হবে দা ফাদার। তারপর আছে বিস্ট। বিস্ট শব্দের অর্থ পশু। পশুকে না বুঝিয়ে যখন পশুত্ব অর্থ হবে, তখন হবে দা বিস্ট। ফক্স। ফক্স শব্দের অর্থ শিয়াল। যখন শিয়ালকে না বুঝিয়ে ধূর্ততা উদ্দেশ্য হবে, তখন হবে দা ফক্স। আর তখন এগুলো হয়ে যাবে কমন নাউন। কমন নাউনের পূর্বে সর্বদা দা বসবে যখন তার মূল অর্থ না দিবে, এবং এদের পরে ইন অথবা উইথ ইন থাকবে। তো আমরা দেখি যে ফাদার এর পূর্বে আছে ড্যাশ। আমরা যদি জানি দা ফাদার, তাহলে অর্থ হবে পিতৃত্ব। পিতৃত্ব ইন হিম, তার পিতৃত্ব অ্যারোস জেগে উঠেছে টু সি দেখে, দা চাইল্ড শিশুটিকে দেখে তার পিতৃত্ব জেগে উঠেছে। এজন্য দা ফাদারের পূর্বে দা ফাদার বসবে এখানে, আর এখানে বসবে দা চাইল্ড। তো আমরা বুঝতে পারলাম যে ফাদার, মাদার, বিস্ট, ফক্স এগুলো, এই শব্দগুলো দ্বারা যখন পিতা, মাতা, পশু, শিয়ালকে উদ্দেশ্য করা না হবে, অর্থাৎ যখন মাতৃত্ব, পিতৃত্ব, পশুত্ব, ধূর্ততা হবে, তখন এদের পূর্বে দা ব্যবহার করতে হবে। আর এখানে নির্দিষ্ট অর্থে দা ব্যবহার করা হয়েছে। এরপরে নাম্বার 106, চেক ড্যাশ বিস্ট ইন ইউ। চেক শব্দের অর্থ হলো দমন করা। দ্য বিস্ট ইন ইউ, তোমার ভিতরে পশুত্ব দমন করো। চেক দ্য বিস্ট ইন ইউ। বিস্ট শব্দের অর্থ পশু, আর যখন অর্থ হবে পশুত্ব, তখন বিস্ট এর পূর্বে দা ব্যবহার করতে হবে। তাহলে অর্থ দাঁড়ায় তোমার ভিতর পশুত্ব দমন করো। অ্যাট দ্য সিন, হঠাৎ, ইমিডিয়েটলি। অ্যাট দ্য সিন এটি একটি ফ্রেজ। অ্যাট দ্য সিন অর্থ হঠাৎ। মাদার অ্যারোস ইন হার। মাদার এর পূর্বে শূন্যস্থান আছে, ড্যাশ আছে, তাহলে এখানে বসবে দা মাদার, মাতৃত্ব, অ্যারোস জেগে উঠেছে ইনহার, তার ভিতরে মাতৃত্ব জেগে উঠেছে।
অ্যাট দ্য সিন দ্য মাদার অ্যারোস ইন হার, হঠাৎ তার ভিতরে মাতৃত্ব জেগে উঠেছে, তাই এখানে বসবে দা। 107 লুইস ড্যাশ 14th ওয়াজ ড্যাশ বিনিভোলেন্ট কিং। বিনিভোলেন্ট শব্দের অর্থ হলো উদার, উদার, বিনিভোলেন্ট উদার। তো এই সেন্টেন্সটির ক্ষেত্রে আমাদের একটি নিয়ম জানতে হবে। অর্ডিনাল নাম্বার অ্যাডজেক্টিভ, অর্ডিনাল নিউমারাল অ্যাডজেক্টিভ অর্থাৎ ক্রমবাচক সংখ্যা যখন অ্যাডজেক্টিভ হিসেবে আসবে, ক্রমবাচক সংখ্যা অর্থাৎ অর্ডিনাল নাম্বারগুলো হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এইভাবে করে। তো এইগুলো যখন অ্যাডজেক্টিভ হিসেবে আসবে তখন তার পূর্বে দা ব্যবহার করতে হবে। অর্ডিনাল নিউমারাল অ্যাডজেক্টিভ এর আগে সর্বদা দা ব্যবহার করতে হয়। তাহলে লুইস দ্য 14th ওয়াজ, তাহলে লুই চতুর্দশ লুইস অর্থাৎ চতুর্দশ লুই ওয়াজ ছিলেন, কি ছিলেন? অ্যান, যেহেতু এখানে বি দেওয়া আছে, বি হইল একটি কনসোনান্ট, আর কনসোনান্টের পূর্বে সর্বদা এ বসে, তাই এখানে বসবে এ বিনিভোলেন্ট কিং। চতুর্দশ লুই ছিলেন একজন উদার রাজা, চতুর্দশ লুই ছিলেন একজন উদার রাজা। তো উত্তর হবে এ নাম্বার, প্রথম হবে দা, এরপরে হবে এ। নাম্বার 108 আই উইল মিট, আমি সাক্ষাৎ করব, ম্যান ড্যাশ ম্যান, মানুষটির সাথে আমি সাক্ষাৎ করব। অলসো মানে ও, আমি মানুষটির সাথেও সাক্ষাৎ করব। হু যে, কেম হেয়ার ইয়েস্টারডে, যে গতকাল এখানে এসেছিল। এখন এই শূন্যস্থানে কি বসবে? যখন এই রিলেটিভ অর্থাৎ যখন কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করা হবে, এই শব্দগুলো দিয়ে যে হু, হুইস, যখন এগুলো আসে এর পূর্ববর্তী অর্থাৎ অ্যান্টিসিডেন্ট শব্দগুলোর পূর্বে সর্বদা দা ব্যবহার করতে হয়। যে আমি মানুষটির সাথেও সাক্ষাৎ করব, যে এসেছিল, যে অর্থাৎ যেই মানুষটা এখানে এসেছিল। তাই এই যে হু, হুইস, দ্যাট থাকতে পারে, অর্থাৎ এগুলো আসছে তার পূর্ববর্তী নাউনটাকে নির্দিষ্ট করে দেয়। তাই এই পূর্ববর্তী নাউনের পূর্বে দা বসবে, দা। তো আই উইল মিট, আমি সাক্ষাৎ করব দ্য ম্যান অলসো হু কেম হেয়ার ইয়েস্টারডে, আমি সেই মানুষটির সাথেও সাক্ষাৎ করব যে গতকাল এখানে এসেছিল। ড্যাশ বিফ, গরুর গোস্ত। উই হ্যাড ডিনার লাস্ট নাইট ওয়াজ এক্সিলেন্ট, দ্য বিফ ওয়াজ এক্সিলেন্ট, গরুর গোস্ত ছিল অসাধারণ। এখন গরুর গোস্ত অর্থাৎ বিফটাকে নির্দিষ্ট করলো পরের একটি সেন্টেন্স এসে, যে কোন বিফ? উই হ্যাড ডিনার লাস্ট নাইট, যেটা আমরা রাতের খাবারে গত রাতে যেটা আমরা রাতের খাবারে খেয়েছিলাম, সেই বিফ ওয়াজ এক্সিলেন্ট, সেটা ছিল অসাধারণ। যেহেতু এই বিফটাকে নির্দিষ্ট করলো পরে একটি সেন্টেন্স এসে, ক্লোজ এসে নির্দিষ্ট করলো, তাই বিফ এর পূর্বে দা বসবে, তাহলে উত্তর হবে দা। 109
দিস বুক ইজ ড্যাশ ওয়ান আই ওয়াজ লুকিং ফর। দিস বুক ইজ, এই বইটি ওয়ান, ড্যাশ ওয়ান আই ওয়াজ লুকিং ফর, এই বইটি আমি খুঁজতেছিলাম। এখানে ওয়ান আনা হয়েছে পূর্ববর্তী, এই যে বুক আছে, এই যে বুকটাকে পরবর্তীতে উল্লেখ না করার জন্য এখানে ওয়ান আনা হয়েছে, যে ওই বইটি, এই বইটি যেটা আমি খুঁজতেছিলাম, যেহেতু ওয়ানটা তার মানে বুক, এই বইটি আমি খুঁজতেছিলাম। এখন কোন বইটি, এখানে আবার এটাকে নির্দিষ্ট করে দিল পরে একটি ক্লোজ এসে, যে আই ওয়াজ লুকিং, যেটা আমি খুঁজতেছিলাম, তার মানে ওয়ানটাকে নির্দিষ্ট করলো পরবর্তী একটি ক্লোজ এসে, তাই ওয়ান এর পূর্বে দা ব্যবহার করতে হবে, তাই উত্তর হবে সি। 110 ড্যাশ বিগ বুক ওয়ান দ্য টেবল হিজ ইজ ফর মাই হিস্টোরি ক্লাস। বড় বই, কোন বড় বই? ওয়ান দ্য টেবিল, যেই বইটি টেবিলের উপরে আছে, অর্থাৎ এই বইটাকে নির্দিষ্ট করলো পরবর্তী একটি ফ্রেজ এসে, যে ওয়ান দ্য টেবিলের উপরে যে বড় বইটি আছে, তার মানে এখানে নির্দিষ্ট করছে দ্য বুক, আর এখানে টেবিলটি নির্দিষ্ট অর্থে দা আনা হয়েছে, যে তাহলে ওয়ান দ্য টেবিলটির উপরে যে বড় বইটি আছে সেইটাই আমার হিস্টোরি ক্লাসের জন্য একটি বড় বই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও দা আর এখানেও দা, তাহলে উত্তর হবে সি নাম্বার। $111 I want to buy, আমি চাই টু বাই ক্রয় করতে, কি ক্রয় করতে চাই? এ পিয়ানো মানে একটি বাদ্যযন্ত্র, আমি একটি পিয়ানো কিনতে চাই, যেহেতু আমি একটি পিয়ানো কিনতে চাই, সেহেতু এখানে হবে এ নাম্বার, বসবে যে আমি একটি পিয়ানো কিনতে চাই। বাট কিন্তু আই ক্যান নট প্লে পিয়ানো, বাদ্যযন্ত্রের পূর্বে দা ব্যবহার করতে হয়, যেহেতু পিয়ানো, তাই কিন্তু আমি পিয়ানো বাজাতে পারি না। সাধারণ অর্থে বাদ্যযন্ত্রের পূর্বে দা ব্যবহার করতে হয়, যে আমি পিয়ানো কিনতে চাই, তা ঠিক আছে, কিন্তু আমি পিয়ানো বাজাতে পারি না, তাই সাধারণ অর্থে এই পিয়ানোর পূর্বে দা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যে কোনো পিয়ানো হইতে পারে, যে সাধারণ অর্থে আমি পিয়ানো বাজাতে পারি না, কিন্তু আমি একটি পিয়ানো কিনতে চাই। নাম্বার 112 হি ইজ প্লেইং, সে বাজাতেছে পিয়ানো, যেহেতু বাদ্যযন্ত্রের পূর্বে দা বসে, তাই এখানে পিয়ানো এর পূর্বে দা ব্যবহার করতে হবে, সে পিয়ানো বাজাচ্ছে, তাই উত্তর হবে বি নাম্বার। 113 এইডস ভাইরাস ইনফেকশন ইজ ইনকিউরেবল, অর্থাৎ এইডস ভাইরাসের ইনফেকশন অর্থাৎ সংক্রমণ, ইজ ইনকিউরেবল, যেটা হয় অনারোগ্য, এইডস ভাইরাসের সংক্রমণ অনারোগ্য। তো আমাদের নিয়ম জানতে হবে যে কিছু রোগ আছে যাদের পূর্বে কোনো প্রকার আর্টিকেল বসে না, এইডস
তার মধ্যে একটি অন্যতম যে এটি একটি মহামারী, অর্থাৎ এই এইডস এর পূর্বে আর্টিকেল বসবে এর না। আবার কিছু কিছু রোগ আছে, যেমন সাধারণ অসুস্থতা এর ক্ষেত্রে যেমন আছে এ কোল্ড অর্থাৎ ঠান্ডা, এ হেডেক অর্থাৎ মাথা ব্যথা। এই ক্ষেত্রে কোল্ড হেডেকের পূর্বে আমরা এই ব্যবহার করতে পারি, কিন্তু এইডস ভাইরাস ইনফেকশন অর্থাৎ এইডসের পূর্বে কোনো প্রকার আর্টিকেল বসবে না। তাই উত্তর হবে ডি নাম্বার। 114 নো আর্টিকেল ইজ ইনডেড বা ইউজড বিফোর। কোনো আর্টিকেলই প্রয়োজন নাই বা ব্যবহার হয় না পূর্বে। কিসের পূর্বে? অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভের পূর্বে কি আর্টিকেল ব্যবহার হয় না? হয়। প্রোনাউনের পূর্বে কোনো প্রকার আর্টিকেল ব্যবহার হয় না। তাই উত্তর হবে বি নাম্বার। নাউনের পূর্বেও হইতে পারে, অ্যাডভার্বের পূর্বেও হইতে পারে। তো প্রোনাউনের পূর্বে কখনো আর্টিকেল ব্যবহার হবে না। ওয়ান 115 নো আর্টিকেল ইজ ইউজড বিফোর। কোনো আর্টিকেল ব্যবহার হবে না বিফোর। কমন নাউনের পূর্বে, কালেকটিভ নাউনের পূর্বে, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে, নাউন অফ মাল্টিটিউডের পূর্বে। উত্তর হবে ম্যাটেরিয়াল, অর্থাৎ যেটি বস্তুবাচক নাউন, সেই বস্তু বা পদার্থবাচক নাউনের পূর্বে আর্টিকেল বসে না। তাহলে কমন নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে, কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে, কিন্তু ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। তবে ম্যাটেরিয়াল নাউনের পূর্বেও আর্টিকেল বসতে পারে, নির্দিষ্ট অর্থে দা বসতে পারে, সেটা আমরা সামনে দেখতে পাব। যেমন 116 দেখেন, ড্যাশ ওয়াটার অফ দিস লেক। এই হ্রদের পানিটাকে কিন্তু কি নির্দিষ্ট করা হয়েছে যে এই নদের পানি ইজ পিওর, বিশুদ্ধ। তাহলে পানিটাকে নির্দিষ্ট করে বলা যায় যে এই নদের পানি। তাই এটি ম্যাটেরিয়াল নাউন হওয়া সত্ত্বেও ওয়াটার ম্যাটেরিয়াল নাউন হওয়া সত্ত্বেও তার পূর্বে দা ব্যবহার করা হয়েছে, কারণ এটাকে নির্দিষ্ট করা হয়েছে। তাই উত্তর হবে এই নাম্বার। নাম্বার 117 ড্যাশ সল্ট টেস্টেস সল্টি অ্যান্ড পেপার টেস্টেস হট। সল্ট একটি ম্যাটেরিয়াল নাউন। এর অর্থ হলো সল্ট টেস্টেস সল্টি, লবণের স্বাদ নোনতা। সল্টি মানে নোনতা, লবণের স্বাদ নোনতা। যেহেতু এটি একটি ম্যাটেরিয়াল নাউন আর এটাকে নির্দিষ্টও করা হয় না, তাই এর পূর্বে কোনো প্রকার আর্টিকেল বসবে না, হবে নো আর্টিকেল। অ্যান্ড পেপার শব্দের অর্থ হলো গোলমরিচের গুঁড়া। পেপার গোলমরিচের গুঁড়া। আর টেস্টেস হট, গোলমরিচের গুঁড়ার স্বাদ, হট অর্থ হলো যেই ঝাল। তাহলে পেপার এটিও একটি ম্যাটেরিয়াল নাউন, আর ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো প্রকার আর্টিকেল বসে না। তাই উভয় শূন্যস্থানেই কোনো আর্টিকেল বসবে না। তাই উত্তর হবে সি নাম্বার, নো আর্টিকেল। ওয়ান 118 আই পেইড ড্যাশ 1 টাকা নোট। আমি প্রদান করেছি 1 টাকা, 1 টাকার নোট ফর ড্যাশ ওল্ড পেপার,
পুরাতন কাগজের জন্য আমি 1 টাকা প্রদান করেছি। তাহলে আসি 1, যেহেতু 1-এর উচ্চারণটা ও, প্রথমে ও আছে, তাহলে এখানে ভাওয়েল আছে, তাহলে এর পূর্বে আমাদের এন ব্যবহার করতে হইবে। কিন্তু এখানে এন বসবে না, কারণ ওটা ওয়া এর মতো উচ্চারিত হয়। যখন ও থাকা সত্ত্বেও ওটা যদি ওয়া এর মতো উচ্চারিত হয়, তাহলে এর পূর্বে এন না বসে এ বসবে, এর পূর্বে এন না বসে এ বসবে। তাই এখানে ভাওয়েল থাকা সত্ত্বেও এই ওটা ওয়া এর মতো উচ্চারিত হয়েছে। ওয়া এর মতো শুধু একটা শব্দ উচ্চারিত হয়েছে, সেটা হলো 1। তাই এর পূর্বে আমরা এ ব্যবহার করব। আই পেইড এ 1 টাকা নোট, আমরা 1 টাকার নোট প্রদান করেছিলাম। ফর ওল্ড পেপার, ওল্ড পেপার, পেপার যেহেতু একটি ম্যাটেরিয়াল নাউন, তাই এর পূর্বে কোনো আর্টিকেল বসবে না, হবে উত্তর হবে নো আর্টিকেল। তাই সি, প্রথম হবে এ, তারপর হবে নো আর্টিকেল, কোনো উত্তর অর্থাৎ কোনো আর্টিকেল বসবে না। 119, অনেস্টি অফ জামাল ইজ ইনভিয়েবল। ইনভিয়েবল শব্দ অর্থ ঈর্ষণীয়। অনেস্টি এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বেও আর্টিকেল বসে না সাধারণত, তবে নির্দিষ্ট অর্থে আর্টিকেল বসতে পারে। এখন আমরা আসি যে জামালের সততা। অনেস্টি অফ জামাল অর্থ জামালের, অফ মানে এর, তাহলে জামালের সততা, তাহলে সততা কার? জামালের। তাই অনেস্টিটাকে নির্দিষ্ট করা হয়েছে বিধে এর পূর্বে দা বসবে। যেহেতু অফ, একটা জিনিস, একটা রুলস বা নিয়ম সর্বদা খেয়াল রাখবেন যে অফ, অফ থাকলে তার পূর্ববর্তী নাউনের পূর্বে সর্বদা দা বসে, তাতে যে নাউন বা যে কোনো শব্দ আসুক না কেন। তো দ্য অনেস্টি অফ জামাল, জামালের সততা ইজ ইনভিয়েবল, ঈর্ষণীয়। তাই এখানে শূন্যস্থানে বসবে দা, উত্তর হবে এ নাম্বার। 120, মাই নেইবার, আমার প্রতিবেশী, ইজ এ ফটোগ্রাফার, আমার প্রতিবেশী একজন কি? ফটোগ্রাফার। যেহেতু এখানে কনসোনেন্ট আছে, তাই এর পূর্বে আমরা এ ব্যবহার করব, এ ব্যবহার করব। লেটস আস্ক হিম, চলো আমরা জিজ্ঞেস করি তাকে। ফর ড্যাশ অ্যাডভাইস, উপদেশের জন্য। অ্যাবাউট কালার ফিল্মস, রঙিন ছবি সম্পর্কে কিছু উপদেশ জানতে চাই। চলো আমরা রঙিন ছবি সম্পর্কে তার কাছে কিছু জানতে চাই। তাহলে অ্যাডভাইস এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই এর পূর্বে কোনো প্রকারের আর্টিকেল বসবে না। তাই প্রথম উত্তর হবে এ, পরবর্তীতে উত্তর হবে নো আর্টিকেল, কোনো প্রকার আর্টিকেল বসবে না, তাই এখানে উত্তর হবে এ নাম্বার। 121, I cannot forget kindness with which he treated me. I cannot forget, আমি ভুলতে পারবো না, আমি বলতে পারিনি ড্যাশ কাইন্ডনেস, দয়ালুতা, দয়ালু, আমি দয়ালু বলতে পারিনি, যেটা এই যে হুইস আসছে, অর্থাৎ এটাকে নির্দিষ্ট করা হয়েছে, যেই দয়ালু বা যেই দয়াটা, সে ট্রিটেড মি, আমার সাথে প্রদর্শন করেছিল, সেই দয়াটা আমি বলতে পারবো না। যেহেতু কাইন্ডনেস এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউনকে যখন নির্দিষ্ট করছে হুইস দিয়ে, যেটি, তাই এর পূর্বে আমরা
কাইন্ডনেস অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়া সত্ত্বেও আমরা এর পূর্বে দা ব্যবহার করব। তাহলে আই ক্যান নট ফরগেট দ্য কাইন্ডনেস উইথ হুইচ হি ট্রিটেড মি। আমি দয়া বলতে পারব না যেটি সে আমার সাথে প্রদর্শন করেছিল। তাই উত্তর হবে নাম্বার ডি। 122 ড্যাশ এগ্রিকালচার ইজ ড্যাশ ইম্পর্ট্যান্ট অ্যাক্টিভিটি ইন বাংলাদেশ। এগ্রিকালচার এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, এটি অ্যাকশন অর্থাৎ কর্মবাচক একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাই অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসবে না, তাই উত্তর হবে নো আর্টিকেল, নো আর্টিকেল। তারপরে ইম্পর্ট্যান্ট অ্যাক্টিভিটি একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম বা গুরুত্বপূর্ণ কর্ম। যেহেতু এখানে আই আছে, একটি ভাওয়েল আছে, তাই এর পূর্বে অ্যান বসবে, অ্যান। তাহলে এগ্রিকালচার ইজ অ্যান ইম্পর্ট্যান্ট অ্যাক্টিভিটি ইন বাংলাদেশ। তাহলে এখানে আমরা পাচ্ছি যে প্রথম হবে নো আর্টিকেল, কোনো আর্টিকেল হবে না, দ্বিতীয়তে হবে অ্যান, তাই উত্তর হবে নাম্বার বি। 123 ইট ইজ এ প্লেজার, এটা আনন্দ, টু ডু করতে, কি করতে, বিজনেস, ব্যবসা করতে আনন্দ, উইথ সাস ড্যাশ এফিসিয়েন্ট অর্গানাইজেশন, এমন একটি দক্ষ সংগঠনের সাথে ব্যবসা করা একটি আনন্দের বিষয় বা একটি আনন্দ। তো বিজনেস এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, সেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো প্রকার আর্টিকেল বসবে না। আর এখানে আছে ইফিসিয়েন্ট, ইফিসিয়েন্ট শব্দ অর্থ হলো দক্ষ। যেহেতু এটি ভাওয়েল, তাই এর পূর্বে আমরা অ্যান ব্যবহার করব, অ্যান। তাহলে বাক্যটি হয় ইট ইজ এ প্লেজার টু ডু বিজনেস উইথ সাচ অ্যান এফিসিয়েন্ট অর্গানাইজেশন। তাহলে প্রথমে হবে নো আর্টিকেল, এখানে কোনো আর্টিকেল বসবে না, আর এরপরে অ্যান এফিসিয়েন্ট অর্গানাইজেশন, এখানে অ্যান বসবে, তাই উত্তর হবে এ নাম্বার। দ্য চাইল্ড লাইকস ড্যাশ ইয়েলো অফ অ্যান এগ। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, কোনো কিছুর অংশ বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। তারপরে যেমন আমরা দেখি যে অ্যান এগ ডিমের হলুদ, হলুদ অংশ, ডিমের হলুদ অংশ অর্থাৎ কুসুম। তাহলে দ্য চাইল্ড শিশুরা পছন্দ করে ডিমের হলুদ অংশ অর্থাৎ কুসুমকে পছন্দ করে। যেহেতু কোনো কিছুর অংশ, তাই ইয়েলো এটি অ্যাডজেক্টিভ, তাই এর পূর্বে কি বসবে, দা বসবে। তারপর আমরা আরও একটা জিনিস লক্ষ্য করতে পারি যে এখানে অফ আছে বিধায় তার পূর্বের শব্দের আগে দা বসতে পারে। তো এখানে উত্তর হবে বি নাম্বার, দা। 125 আই হ্যাভ রিড ড্যাশ রবীন্দ্রনাথ। এখানে আমাদের রুলস জানতে হবে, যখন লেখকের নাম দ্বারা বইয়ের নাম বোঝায় তখন কোনো আর্টিকেল বসবে না। এখানে আছে আই হ্যাভ রিড, আমি পড়েছি রবীন্দ্রনাথ, আমি রবীন্দ্রনাথকে পড়েছি, এর মানে আমি রবীন্দ্রনাথের গ্রন্থ, তার বইগুলো আমি পড়েছি, অর্থাৎ এই লেখকের নাম দ্বারা তার বইকে বোঝানো হচ্ছে। যখন লেখকের নাম দ্বারা তার বইকে উদ্দেশ্য করা হয় তখন এদের পূর্বে কোনো প্রকারের আর্টিকেল বসবে না, অর্থাৎ নো আর্টিকেল, কোনো আর্টিকেল বসবে না। তারপর আরেকটা আছে আই হ্যাভ রিড শেক্সপিয়ার,
আমি শেক্সপিয়ারকে পড়ি, অর্থাৎ আমি শেক্সপিয়ারকে পড়েছি, অর্থাৎ আমি শেক্সপিয়ারের লেখা বইগুলো পড়েছি। যেহেতু শেক্সপিয়ার একটা নাম, আর এই নাম দ্বারা তার লেখা বইগুলোকে উদ্দেশ্য করা হচ্ছে, তাই এর পূর্বে কোনো প্রকার আর্টিকেল বসবে না। 126 she reads dash নজরুলস অগ্নিবীণা। এখানেও আমাদের একটা রুলস খেয়াল রাখতে হবে যে গ্রন্থের নামের পূর্বে যখন লেখকের নাম আসবে, অগ্নিবীণা এটা নজরুল ইসলামের লেখা, যেহেতু গ্রন্থের নামের পূর্বে নজরুল ইসলাম অর্থাৎ লেখকের নাম আসছে, তাই এর পূর্বে কোনো আর্টিকেল বসবে না। গ্রন্থের নামের পূর্বে যখন লেখকের নাম আসবে তখন কোনো প্রকার আর্টিকেল বসবে না। তাই হি রিডস নজরুলস অগ্নিবীণা। রিনা রিডস হোমার্স ইলিয়ট। তো এখানে হোমারের লেখা ইলিয়াড, এর পূর্বে লেখকের নাম আসছে হোমার, তাই এর পূর্বে কোনো প্রকারের আর্টিকেল বসবে না। তো উত্তর হবে নান, যে কোনো আর্টিকেলই হবে না। 127 dash telephone has had dash enormous impact on how we communicate। এখানে আছে টেলিফোন অর্থাৎ সমগ্র টেলিফোনকে উদ্দেশ্য করা হয়েছে, তাই সাধারণ অর্থে এখানে দা ব্যবহার করা হবে, যে টেলিফোন হ্যাজ হ্যাড ফেলেছে। ইনারমাস শব্দের অর্থ হলো বিশাল, যেহেতু এখানে আছে, হলো একটি ভাওয়েল, আর ভাওয়েলের পূর্বে সর্বদা এন বসে, তো এখানে হবে অ্যান ইনারমাস ইম্প্যাক্ট। ইনারমাস শব্দের অর্থ হলো বিশাল, ইম্প্যাক্ট হলো প্রভাব, ওয়ান হাউ অর্থাৎ ধরনে, উই কমিউনিকেট আমাদের যোগাযোগের ধরনে বিশাল একটি পরিবর্তন ফেলেছে টেলিফোন অর্থাৎ টেলিফোন জগৎ বা টেলিফোন বিষয়ক যা কিছু আছে সেগুলো আমাদের যোগাযোগের ধরনে ব্যাপক বা বিশাল প্রভাব ফেলেছে। তো এখানে সমগ্র অর্থে বা সাধারণ অর্থে দ্য টেলিফোন আনা হয়েছে। 128 উই হ্যাভ ড্যাশ ব্রেকফাস্ট অ্যাট 7 AM। তো আমাদের এখানে একটি রুলস জানতে হবে যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাপার ইত্যাদি এর পূর্বে কোনো আর্টিকেল বসে না, তবে এদের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে অথবা বিশেষ অর্থে এদের পূর্বে আর্টিকেল বসতে পারে। তো সাধারণত এদের পূর্বে আর্টিকেল বসে না। উই হ্যাভ আমরা গ্রহণ করেছি ব্রেকফাস্ট অ্যাট 7 AM সকাল 7টায় আমরা ব্রেকফাস্ট গ্রহণ করেছি। ব্রেকফাস্টের পূর্বে কোনো আর্টিকেল বসবে না, কোনো আর্টিকেল বসবে না। 129 হোয়াট ডিড ইউ ইট ফর ড্যাশ ব্রেকফাস্ট দিস মর্নিং। এই সকালে তুমি কি ব্রেকফাস্টের জন্য কিছু
খেয়েছো? এই সকালে তুমি কি ব্রেকফাস্টের জন্য কিছু খেয়েছো? তো ব্রেকফাস্ট এর পূর্বে কোনো আর্টিকেল বসবে না, তাই উত্তর হবে ডি নাম্বার। ওয়ান হান্ড্রেড থার্টি হিজ ফেম ইজ অন দ্য ওয়েন। ওয়েন শব্দের অর্থ হলো হ্রাস পাওয়া, কমে যাওয়া। আর ফেম, ফেম শব্দের অর্থ হলো খ্যাতি, তার খ্যাতি কমে যাচ্ছে। এখানের নিয়ম হইল যে কতগুলো ইডিওম্যাটিক ফ্রেজ এর মধ্যে দা ব্যবহার করা হয়ে থাকে, এজন্য আমাদের ইডিয়মগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে। এগুলো কোনো নিয়মের আওতায় পড়ে না। যেমন ওয়ান দ্য ওয়েন, ওয়ান দ্য ওয়েন অর্থাৎ কমে যাওয়া, হ্রাস পাওয়া। ওয়ান দ্য ওয়েন, ওয়ান দ্য ওয়েন কমে যাওয়া বা হ্রাস পাওয়া। তার খ্যাতি দিন দিন কমে যাচ্ছে। ওয়ান দ্য ওয়ে যেহেতু এটা একটি ফ্রেজ, তাই এখানে দা বসবে, এই জন্য উত্তর হবে সি। 131 হি ইজ ইন দ্য রং। ইন দ্য রং, ইন দ্য রং এটিও একটি ফ্রেজ। ইন দ্য রং অর্থ হচ্ছে অন্যায় করা, অন্যায়, সে অন্যায় করেছে, তো অর্থ হবে হি ইজ ইন দ্য রং, সে অন্যায় করেছে। তাই এখানে দা হবে, ইন দ্য রং, সে অন্যায় করেছে। 132 অলওয়েজ স্পিক দ্য ট্রুথ অ্যান্ড নেভার টেল এ লাই। স্পিক দ্য ট্রুথ এটি একটি ফ্রেজ, সত্য বলো, সত্য কথা বলো। তো ট্রুথ এর আগে দা বসবে ফ্রেজ হিসাবে, তাই উত্তর হবে দা। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। টেল এ লাই এটি একটি ফ্রেজ, তাই লাই এর আগে এ বসবে, এ বসবে, তাই উত্তর হবে বি। 133 অ্যাট লাস্ট অবশেষে দ্য বিস্ট ইন হিম। বিস্ট শব্দের অর্থ পশু। যখন দা আসবে তখন অর্থ হবে পশুত্ব। অবশেষে তার পশুত্ব পেয়ে গেল। দ্য আপার হ্যান্ড, দ্য আপার হ্যান্ড নিয়ন্ত্রণ। অবশেষে তার পশুত্ব, তার পশুত্ব নিয়ন্ত্রণ পেয়ে গেল। 136 134 হি টুক, সে নিয়েছিল দ্য বুল, ষাঁড়টিকে। বুল শব্দের অর্থ হলো ষাঁড়। বাই দ্য হর্ন, হর্ন শব্দের অর্থ হলো শিং, হর্ন শব্দের অর্থ হলো শিং। সে ষাঁড়টিকে শিং ধরে নিয়েছিল, সে ষাঁড়টিকে শিং ধরে নিয়েছিল। তো দ্য বুল বাই দ্য হর্ন, দ্য বুল বাই দ্য হর্ন এটি একটি, দ্য বুল বাই দ্য হর্ন এটি একটি ইডিয়ম। তো এখানে নিয়ম অনুযায়ী অর্থাৎ ইডিয়ম অনুযায়ী দ্য বুল বাই দ্য হর্ন বসবে, সে ষাঁড়টিকে শিং ধরে নিয়েছিল। তো এখানে এর মূল অর্থ কী হবে? যে সে সাহসের সাথে বিপদের বা শত্রুর মোকাবেলা করেছে। অর্থাৎ সে একটি ষাঁড় কিন্তু হিংস্র হয়, কিন্তু সে ষাঁড়ের শিং ধরে ষাঁড়টিকে নিয়েছিল। তো এর মানে দাঁড়ায় যে সে সাহসের সাথে বিপদের বা শত্রুর মোকাবেলা করেছে। আর উপরের 133 এটিও একটি ইডিয়ম।
দ্য আপার হ্যান্ড অর্থাৎ নিয়ন্ত্রণ করা বা আধিপত্য বিস্তার করা। এরপরে 135, আই এম নট ইন দ্য নো অফ দ্য থিংস, আই এম নট ইন দ্য নো অফ দ্য থিংস, এই বিষয়গুলোর ব্যাপারে আমি কিছু জানি না। ইন দ্য নো জানি না, ইন দ্য নো, ইন দ্য নো এটি একটি ইডিয়ম, তাই এখানে ড্যাশে হবে দা, দা ইন দ্য নো, আমি বিষয়গুলোর ব্যাপারে জানি না। উই কল্ড হিম ড্যাশ ফুল, আমাদের নিয়ম জানতে হবে যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট কমপ্লিমেন্টের পূর্বে আর্টিকেল বসে না। এটি একটি অবজেক্ট, যে তাকে বোকা বলে আমরা ডাক দিলাম, তো হিম যেহেতু অবজেক্ট, আর অবজেক্টের একটি কমপ্লিমেন্ট হলো ফুল, ফুল শব্দের অর্থ হলো বোকা, যেহেতু এই ফুল শব্দটি অবজেক্ট কমপ্লিমেন্ট, তাই এর পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। তবে কিছু শব্দ আছে, যেমন এই ফুল, তারপরে লায়ার, কোয়ার্ড, জিনিয়াস, এই কিছু শব্দের পূর্বে অবশ্যই এ আর্টিকেল বসিবে, তাই এখানে ফুল এর পূর্বে উত্তর হবে এ, এ অর্থাৎ এই আর্টিকেলটি বসবে। উই কল্ড হিম এ ফুল। তো আমরা জানলাম যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট কমপ্লিমেন্টের পূর্বে আর্টিকেল বসে না, তবে কিছু শব্দ ফুল, তারপরে কোয়ার্ড, জিনিয়াস, লায়ার, এর পূর্বে আর্টিকেল হিসেবে এ বসবে। 133, মিস্টার সিন বিকেম ড্যাশ প্রিন্সিপাল অফ দ্য কলেজ, যেহেতু অফ আছে তাই এর পূর্বে দা ব্যবহার করাই নিয়ম, তাই এখানে উত্তর হবে দা, যে মিস্টার সিন কলেজের প্রিন্সিপাল হয়েছিলেন। 138, রাহিম ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল অ্যাজ এ পেশেন্ট, আমাদের এখানে নিয়ম জানতে হবে বেড, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, মার্কেট, চার্চ, মস্কিউ, প্রিজন, কোর্ট ইত্যাদি যে উদ্দেশ্যে নির্মিত হয়েছে, সেই উদ্দেশ্যে স্থানগুলোতে যাওয়া হলে বা স্থানগুলো ব্যবহৃত হলে এদের পূর্বে আর্টিকেল বসে না। অর্থাৎ আমি যেই শব্দগুলো বললাম, বেড, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, মার্কেট, চার্চ, মস্কিউ, প্রিজন, কোর্ট ইত্যাদি যেই উদ্দেশ্যে নির্মিত হয়েছে, সেই উদ্দেশ্যে স্থানগুলোতে যদি যাওয়া হয় বা সেই উদ্দেশ্যে যদি স্থানগুলোকে ব্যবহার করা হয় থাকে, তাহলে এদের পূর্বে আর্টিকেল বসবে না। আর যদি অন্য কোনো উদ্দেশ্য, যেমন পরিদর্শন অথবা অন্য কোনো উদ্দেশ্য হলে এদের পূর্বে এ অ্যান দি যে কোনো একটা আর্টিকেল বসতে পারে। তো আমরা দেখি যে রহিম ওয়েন্ট টু হসপিটাল, রহিম হসপিটালে গিয়েছিল অ্যাজ এ পেশেন্ট, একজন রোগী হিসেবে। তাহলে হসপিটাল কিন্তু রোগীদের জন্যই নির্মাণ করা হয়েছে বা তাদের উদ্দেশ্যে এটা নির্মিত হয়েছে, তাই হসপিটাল এর পূর্বে কোনো প্রকার আর্টিকেল বসবে না, নো আর্টিকেল। তাহলে উত্তর হবে ডি। নাম্বার 139, হি ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল বিকজ
হি হ্যাড ড্যাশ হ্যাড হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক একটি রোগ, যেহেতু সে রোগের উদ্দেশ্যে হসপিটালে গিয়েছিল তাই এর পূর্বে কোনো প্রকার আর্টিকেল বসবে না। আর হি হ্যাড তার ছিল, কি ছিল? হার্ট অ্যাটাক। এটি অনির্দিষ্ট অনির্দিষ্ট এবং নতুন একটি রোগ, অর্থাৎ এই ব্যক্তির জন্য একটি নতুন রোগ, অর্থাৎ আগে কখনো তার হার্ট অ্যাটাক হয় না। তাই এক্ষেত্রে আমরা এই হার্ট অ্যাটাকের পূর্বে আমরা এ ব্যবহার করব, এ। তাই এখানে হার্ট অ্যাটাকের পূর্বে আমরা এ ব্যবহার করব। তাহলে বাক্যটি হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড এ হার্ট অ্যাটাক। প্রথমে কোনো আর্টিকেল হবে না, এর পরবর্তীতে আর্টিকেল হবে এ। তো নাম্বার 140, এভরিডে প্রতিদিন, কলেজ কলেজ এ কলেজ, দ্য কলেজ নাকি নো আর্টিকেল? আচ্ছা, তাহলে প্রতিদিন কলেজ শুরু হয় অ্যাট 9টা অ্যান্ড এন্ডস অ্যাট 3 o'clock। প্রতিদিন কলেজ 9টায় শুরু হয় এবং 3টায় শেষ হয়। যেহেতু এটি একটি প্রতিষ্ঠান, এটি তার নিয়ম, এটা তার উদ্দেশ্য, তাই কলেজের পূর্বে কোনো আর্টিকেল বসবে না, শুধু কলেজ বসবে, শুধু কলেজ বসবে। 141, আই মিট লিসা। আমি লিসার সাথে সাক্ষাৎ করেছিলাম। হু ইজ এ ডক্টর ইন এ হসপিটাল। ইন এ হসপিটাল, যে একটি হসপিটালের কি, একটি অনির্দিষ্ট সে একটি হসপিটালে, এখানে অর্থাৎ অনির্দিষ্ট একটি হসপিটালে সে কাজ করে, কোন হসপিটালে তা জানা নেই, তাই এই উদ্দেশ্যে এখানে আর্টিকেল হিসেবে এ ব্যবহার করা হয়েছে। তো এখানে আমরা বলতে পারি যে আমি লিসার সাথে সাক্ষাৎ করেছিলাম, যে একটি হসপিটালের চাকরি করেন বা যে একটি হসপিটালের ডক্টর। তো এখানে একটি অনির্দিষ্ট হসপিটালের যেহেতু সে কাজ করে, সেই অর্থে আমরা এখানে আর্টিকেল এ ব্যবহার করেছি। নাম্বার 142, ভেজিটেবলস আর ডেলিভার্ড টু ড্যাশ প্রিজন টুয়াইস এ উইক। ভেজিটেবল, শাকসবজি, আর ডেলিভার্ড সরবরাহ করা হয় টু প্রিজন, কোথায়? কারাগারে, জেলখানায় সবজি সরবরাহ করা হয় টুয়াইস, দুইবার, এ উইক। উইক শব্দের অর্থ হলো যে সপ্তাহ, এক সপ্তাহে কারাগারে দুইবার সবজি সরবরাহ করা হয়। যেহেতু কারাগারে সবজি সরবরাহ করা এটা মূল উদ্দেশ্য না, সেহেতু এর পূর্বে আর্টিকেল বসবে, তাই এখানে এর পূর্বে সাধারণ অর্থে দ্য আর্টিকেলটি ব্যবহার করা হয়েছে। 143, মিনাস মাদার, মিনার মা হ্যাজ গান টু ড্যাশ স্কুল টু সি হার। মিনার মা তিনি গিয়েছেন, কোথায় গিয়েছেন? টু স্কুলে গিয়েছেন। যেহেতু মিনার মা স্কুলে গিয়েছেন টু সি হার, অর্থাৎ মিনাকে দেখতে গিয়েছেন। যেহেতু মা তো আর স্কুলে পড়তে যায় না, সে গিয়েছে মিনাকে দেখতে। যেহেতু এখানে স্কুলে যাওয়ার উদ্দেশ্য লেখাপড়া না, উদ্দেশ্য ভিন্ন, তাই এখানে আর্টিকেল বসতে পারে। তাই নির্দিষ্ট অর্থে এখানে দ্য আর্টিকেলটি ব্যবহার করা হয়েছে, দ্য স্কুল। তো 144, যে ফিজিসিস্ট গাব্রিয়েল ফারেনহাইট ইনভেন্টেড
দ্য মার্কারি থার্মোমিটার। গাব্রিয়েল ফরেনহাইট আবিষ্কার করেছে মার্কারি থার্মোমিটার। তো তার একটি উপাধি হলো ফিজিসিস্ট। তিনি একজন পদার্থবিদ। কোনো ব্যক্তির যখন উপাধি উল্লেখ করা হয় তখন তার পূর্বে আর্টিকেল হিসেবে দা বসতে পারে, তাই এখানে উত্তর হবে দা। (145) No Horizon was directed by Steve Callan only 2 years before his death. নো হরিজন এটি একটি সিনেমা বা নাটকের নাম, যেটি ওয়াজ ডিরেক্টেড পরিচালিত হতো বাই কার দ্বারা? মৃত স্টিভ ক্যালান। মৃত অর্থে দ্য লেট, এ কারণে এটা একটা ফ্রেজের মতো দ্য লেট ব্যবহার করতে হয়। দ্য লেট স্টিভ ক্যালন only 2 years before his death, তার মৃত্যুর মাত্র 2 বছর পূর্বে এই নো হরিজন সিনেমাটি মৃত স্টিভ ক্যালানের দ্বারা পরিচালিত হয়েছিল। 146 ডু ইউ প্রেফার, তুমি কি টাউন পছন্দ করো নাকি গ্রাম পছন্দ করো? টাউন মানে শহর, তুমি কি শহর পছন্দ করো নাকি গ্রাম পছন্দ করো? এ কারণে সাধারণ অর্থে যে কোনো টাউন হইতে পারে, যে কোনো গ্রাম হইতে পারে। তো দ্য টাউন অর দ্য কান্ট্রি, তুমি কি শহর পছন্দ করো নাকি গ্রাম পছন্দ করো? সাধারণ অর্থে টাউনের পূর্বে দা এবং কান্ট্রির পূর্বে দা ব্যবহার করা হয়েছে। 147 ড্র আঁকো। কি আঁকো? দ্য পিকচার, ছবিটি আঁকো। যেহেতু অফ আছে সেহেতু এখানে আমরা এর পূর্বে দা ব্যবহার করতে পারি। ওল মানে পেঁচা, ওল শব্দ অর্থ পেঁচা। যেহেতু পূর্বে ভাওয়েল ও আছে, তাই আমরা এখানে অ্যান ব্যবহার করব। ড্র এ পিকচার অফ অ্যান ওল, একটি পেঁচার ছবি আঁকো। 148 আই হার্ড, আমি শুনেছি। এ নক, একটা শব্দ বা একটা নাড়ার শব্দ, নক করা নাড়া। আমি করা নাড়ার শব্দ শুনেছি অন দ্য ডোর, দরজাটিতে। অর্থাৎ নির্দিষ্ট একটি দরজা, অর্থাৎ যিনি শুনছে তিনি বুঝতে পারছে যে এই দরজায় নক করা হয়েছে, তাই নির্দিষ্ট অর্থে ডোরের পূর্বে দা ব্যবহার করা হয়েছে। আর যেহেতু সে শব্দটা শুনছে, নকটা শুনছে, তাই এখানে আমরা যেহেতু কেটা কনসোনেন্ট, তাই এর পূর্বে আমরা এ ব্যবহার করেছি, যে আই হার্ড এ নক অন দ্য ডোর, আমরা দরজায় একটি করা নাড়ার শব্দ শুনেছি। 149 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল মিউজিয়াম স্ট্যান্ডস as symbol not only of the greatest moments in our history but also as evidence of the darkest moment in history of this land. এটার অর্থ হলো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি মিউজিয়াম শুধু আমাদের ইতিহাসের সবচেয়ে মুহূর্তগুলোর প্রতীকী হিসাবেই এটা দাঁড়িয়ে নয়। স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা বা অবস্থিত বা দাঁড়িয়ে থাকা। অ্যাজ এ সিম্বল, একটি প্রতীক হিসাবেই শুধু দাঁড়িয়ে নয়। কিসের?
আমাদের ইতিহাসের সবচেয়ে বা সর্বশ্রেষ্ঠ মুহূর্তগুলোর প্রতীক হিসেবেই শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরটি অবস্থিত নয়, বরং এটি আমাদের দিসল্যান্ড অর্থাৎ এই দেশের ইতিহাসের সবচেয়ে অন্ধকার মুহূর্তের এভিডেন্স মানে প্রমাণ এভিডেন্স হিসাবেও এটি দাঁড়িয়ে আছে। এভিডেন্স মানে প্রমাণ, আর ডার্কেস্ট শব্দের অর্থ হলো সবচেয়ে অন্ধকার, মোমেন্ট মানে মুহূর্ত। তো এখানে আমরা দেখতে পাই যে যেহেতু সিম্বল এসটা কনসোনেন্ট, তাই এর পূর্বে আমরা এ ব্যবহার করব, আর যেহেতু এখানে অফ আছে তাই এখানে আমরা দা ব্যবহার করব। তো উত্তর হবে সি নাম্বার। রাশি 150। One of Akbar's most vigorous opponents during his lifetime had been, অর্থাৎ আকবরের অন্যতম একজন খুব শক্তিশালী প্রতিপক্ষ ডিউরিং হিজ লাইফটাইম, অর্থাৎ আকবরের জীবদ্দশায় আকবরের অন্যতম একজন ভিগোরাস অর্থাৎ শক্তিশালী একজন প্রতিপক্ষ হ্যাড ছিলেন। কে ছিলেন? আউটস্ট্যান্ডিং স্কলার। আউটস্ট্যান্ডিং মানে বিশিষ্ট পণ্ডিত শায়েখ আহমদ, বিশিষ্ট পণ্ডিত শায়েখ আহমদ। তাহলে আকবরের জীবদ্দশায় মোস্ট ভিগোরাস সবচেয়ে শক্তিশালী ওপোনেন্টস একজন প্রতিপক্ষ ছিলেন কেটা? আউটস্ট্যান্ডিং স্কলার শায়েখ আহমদ, বিশিষ্ট পণ্ডিত শায়েখ আহমদ। এবং লাইক আকবর, এবং আকবরের মতো হি ওয়াজ অলসো ভেনারেটেড শব্দের অর্থ হলো যে গুরুত্ব সহকারে সম্মানিত। আকবরের মতো এই শায়েখ আহমদ সেও সম্মানিত হতো কী হিসাবে? হিসাবে পারফেক্ট ম্যান, এই উপাধিতে এই মানুষ হিসাবে পারফেক্ট ম্যান, একজন দক্ষ মানুষ হিসাবে তিনিও সম্মানিত হতো। কাদের দ্বারা? বাই হিজ ওন ডিসিপ্লেস শব্দের অর্থ হলো তার শিষ্য। ডিসিপ্লেস তার শিষ্যদের দ্বারা আকবরের মতো এই শায়েখ আহমদও সম্মানিত হতো। এখন আমরা দেখি আর্টিকেল হিসেবে কী বসবে, যেহেতু আউটস্ট্যান্ডিং শায়েখ আহমদের কিছু গুণ, আউটস্ট্যান্ডিং স্কলার, তাই এখানে আমরা গুণের পূর্বে আমরা এখানে দা ব্যবহার করব, কারণ গুণ উপাধি এসবের ক্ষেত্রে দা ব্যবহার করতে হয়। তাহলে হ্যাড বিন দ্য আউটস্ট্যান্ডিং স্কলার শায়েখ আহমদ অ্যাজ ড্যাশ পারফেক্ট ম্যান বাই হিজ ওন ডিসিপ্লেস অর্থাৎ তার শিষ্যদের দ্বারা। তাহলে পারফেক্ট ম্যান তার একটা উপাধি, তার পারফেক্ট ম্যান, আর উপাধির পূর্বে আমরা দা ব্যবহার করতে পারি, তাই উত্তর হবে এ। উভয় জায়গায় দা ব্যবহার করব আমরা। আজকের এ পর্যন্তই, ইনশাল্লাহ।